প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি বাহিনী প্রস্রাব করে সেখানে আমাদের হাঁটু গেড়ে বসিয়ে রেখেছিল শহীদুল আলম। ইসরায়েলের কারাগারে থাকার সময় তাদের ওপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে বলে জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকার সময়কার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, জেলের ভেতরে আতঙ্ক তৈরির চেষ্টা হয়েছে। এমনকি হামাসের সমর্থক দাবি করে তাদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর দ্রিক পাঠ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। এর আগে শনিবার ভোরে ইসরায়েলের আটক দশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন শহীদুল আলম। নিজের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। শহীদুল আলম বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর তাদের উপর অনেক ধরনের নির্যাতন করা হয়েছে, তবে এর মধ্যে মানসিক নির্যাতন বেশি করা হয়েছে। তিনি বলেন, তাদের হাত পেছনে নিয়ে বেঁধে যেখানে হাঁটু মুড়ে বসানো হয়েছিল সেখানে ইসরায়েলি বাহিনী আগে থেকে মূত্র ত্যাগ করেছিল। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি বাহিনী ফেলে দেয়। তিনি যতবার সেটি তুলেছেন ততবার তার ওপর চড়াও হয়েছে। সে সময় নিজেদের মধ্যে কথা বলায় অন্য দুজন সহযাত্রীকে মেশিনগানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি। শহীদুল আলম জানান, মরুভূমির মধ্যে ইসরায়েলের সবচেয়ে গোপনীয় কারাগারে তাদের রাখা হয়। সেখানে অন্য জাহাজ থেকে আটক হওয়া আরেকজন সহযাত্রী তাকে জানান, ইসরায়েলি বাহিনী ওই ব্যক্তিকে আটক করার পর বলেছিল, তুমি হামাসের এজেন্ট, ভেতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। শহীদুল আলম আরও বলেন, কারাগারে তারা অনশন করেছিলেন, কোনো খাবার খাননি, তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন খাবার খেয়েছেন। 2.5 দিনে তাদের মাত্র 1 প্লেট খাবার দেওয়া হয়। তাদের যেখানে শুতে দেওয়া হয়েছিল তা ছিল লোহার, শৌচাগারগুলোর অবস্থাও ছিল শোচনীয়। তিনি আরও বলেন, গভীর রাতে হঠাৎ করে ইসরায়েলি বাহিনী মেশিনগান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেত। তারা জোরের আওয়াজ করত, চিৎকার করে দাঁড়ানো বা অন্য আদেশ দিত এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করত। এ সময় একজন সাংবাদিক পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে শহীদুল আলম বলেন, অসাধারণ কিছু ব্যক্তি একসঙ্গে হওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন আমরা আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাব। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি এবং আমরা ফেরার আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে। দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের দেশে যেটা করেছি, জুলাই অভ্যুত্থানের সময় রাস্তায় নেমেছি, আন্দোলন করে এরকম একজন স্বৈরাচারকেও আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস, আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান 2 দিন পেছাল। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু আজ শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর তা 2 দিন পেছানোর কথা জানানো হয়েছে। 15 অক্টোবরের পরিবর্তে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি হবে 17 অক্টোবর। এর কারণ হিসেবে বলা হচ্ছে, জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ঐক্যমত্য কমিশন এ সিদ্ধান্ত নেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৈঠক শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর অর্থাৎ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া সেখানে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ।
এই সনদে স্বাক্ষরের জন্য ঐক্যহত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যায় জাতীয় ঐক্যমত্য কমিশন। সব বিষয়ে মতৈক্য না হলেও কমিশন জানিয়েছে আগামীকাল রোববার নাগাদ সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সরকারের কাছে সুপারিশ দেবে তারা। এবার জানিয়ে দেব, শেখ হাসিনার মামলায় রবিবার থেকে যুক্তিতর্ক শুরু হবে, সরাসরি সম্প্রচার। জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রবিবার থেকে যুক্তিতর্ক শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। শনিবার ১১ই অক্টোবর এই তথ্য জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এহাডি বৃহস্পতিবার এই মামলার তদন্ত কর্মকর্তা ও শেষ সাক্ষী মোহাম্মদ আলমগীরকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেরা শেষ করেন। ২৮ কার্য দিবসে এ মামলায় ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হল। সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তার জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আমরা ৫৪ জন সাক্ষী উপস্থাপন করেছি। সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। অন্যদিকে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন সাংবাদিকদের বলেন, আমি মনে করি সাক্ষীদের জবানবন্দিতে এখন পর্যন্ত যা এসেছে তাতে আমার আসামিদের নির্দোষ প্রমাণ করতে পারব। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি বাকি ২ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে এই মামলায় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। জেরার সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এম.এইচ. তামিম প্রমুখ। এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপপরিচালক মোহাম্মদ জানে আলম। পরে তদন্ত করেন উপপরিচালক মোহাম্মদ আলমগীর। সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানবীর হাসান জোহা। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর গত ১২ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ৩১ মে সম্পূরক অভিযোগ দেওয়া হয়। ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। গত ১০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশ আর্মি বিচারের পক্ষে, সেনা সদর। বাংলাদেশ আর্মি বিচারের পক্ষে বলে জানিয়েছে সেনা সদর। শনিবার ১১ অক্টোবর ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। যেটা জাস্টিস হবে সেটার পক্ষেই আমরা থাকব। তিনি বলেন, আমরা কোনো সহযোগিতা চেয়েছে, কোনো ডকুমেন্ট চেয়েছে, কাউকে হাজির করতে বলেছে, হাজির করিনি। গুম কমিশনের সঙ্গে আমাদের অনেক বৈঠক হয়েছে, যেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। প্রসিকিউশনের সঙ্গেও আমাদের বৈঠক হয়েছে। তিনি আরও বলেন, আর্মি গুম কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, এখনও করে যাচ্ছি। গত বৃহস্পতিবারও আমরা কিছু ডকুমেন্ট পাঠিয়েছি। কমিশনকে যেটুকু সাহায্য করার আমরা অবশ্যই করছি। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে। যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকব। ইনসাফের থাকবে। নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। সব অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে সেনাবাহিনী।